আমার সমস্ত ছোট ভাই বোনেরা, তোমাদের সবাইকে আমার ফিউচার ড্রিমস চ্যানেলে স্বাগতম। আহ, আজকে এটা আমার প্রথম ক্লাস তোমাদের। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার অন্তর্গত নুন কবিতা, কবি জয় গোস্বামীর লেখা। তো এই কবিতাটি আজকে আমি তোমাদেরকে লাইন বাই লাইন পুরো ক্লিয়ারলি ব্যাখ্যা করে শোনাবো। আশা করি তোমাদের এটা প্রচণ্ড কাজে লাগবে এবং তোমরা পুরোপুরি বুঝতে পারবে কবিতাটা। এই কবিতাটি যিনি লিখেছেন তিনি হলেন আধুনিক কবি, মানে আমরা জয় গোস্বামীকে আধুনিক কবি বলতেই পারি, কারণ ওনার কবিতার মধ্যে একটা আমাদের বাস্তবতার ছবি আমরা দেখতে পাই। আর বলা যেতে পারে উনি আমাদের খুব ভালোবাসার একজন কবি। এই নুন কবিতাটি, যেটা আমাদের মনে রাখতে হবে, এই নুন কবিতাটি জয় গোস্বামীর লেখা ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই কবিতায় আমরা যাদের ব্যাপারে জানবো, যাদের কথা জানবো, তারা হচ্ছেন শ্রমজীবী মানুষ। তাদের জীবন কাহিনী এই কবিতার মাধ্যমে কবি জয় গোস্বামী খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো এই কবিতাটা যখন আমরা প্রথম থেকে শেষ অবধি পড়ব, কোথাও আমাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন নাড়া দেবে, মানে এদের জীবন কাহিনী নিয়ে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে জয় গোস্বামীর লেখা নুন কবিতাটা পড়ে শোনাবো। এবং এই কবিতার নাম নুন কেন, আর এই কবিতার বিষয়বস্তু কি, সবটাই ক্লিয়ারলি তোমাদেরকে আজকে আমি বলবো। এবারে আমরা যেটা জানবো, কবিতার নাম নুন কেন। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে যে এত কিছু থাকা সত্ত্বেও জয় গোস্বামী কবিতার নাম নুন দিল কেন। দেখো, আহ, এটা যদি আমরা একটু গভীরভাবে ভাবনা চিন্তা করি, তাহলে দেখবে নুন এমন একটা জিনিস যেটা যে কোনো পদ রান্না করতে গেলেই কিন্তু কাজে লাগে। সে তুমি আলু সেদ্ধ বলো, মাছ মাংস বলো, যাই বলো না কেন, যে কোনো রান্না করতেই কিন্তু নুন লাগে, হয়তো সামান্যতম, কিন্তু সেটা যদি খাবারে না থাকে তাহলে কিন্তু সেটা স্বাদহীন হয়ে পড়ে। তাই জন্য প্রত্যেকটা খাবারে নুন হচ্ছে একটা অতি প্রয়োজনীয় আমাদের কাছে একটা জিনিস। আর এই নুনটা এমনই একটা জিনিস, এটা প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু ব্যবহার করে। ব্যাপারটা একটু ক্লিয়ারলি বলি, ধরো একটা ধনী পরিবারের মানুষ যেমন রান্না করতে গেলে নুনকে কাজে লাগায়, ঠিক তেমনই একটা মধ্যবিত্ত বা একটা নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকটা শ্রেণীর মানুষই কিন্তু এটাকে কাজে লাগায়। কারণ নুন হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রয়োজনীয় সামগ্রী। এই কবিতার মাধ্যমে জয় গোস্বামী বোঝাতে চেয়েছেন এই ন্যূনতম জিনিসটাও যাদের কাছে নেই, মানে শ্রমজীবী মানুষ, তাদের জীবন কাহিনী কতটা কষ্টকর, কতটা যন্ত্রণাদায়ক, সেটা এই কবিতার মাধ্যমে তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবার আমরা চলে আসি কবিতার মূল বিষয়বস্তুতে। দেখো, প্রথম লাইনে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। দেখো, এই লাইনটা বুঝতে গেলে আমাদের একটু গভীরে ঢুকতে হবে। যারা উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, যাদের হাতে প্রচুর ক্ষমতা আছে, প্রচুর টাকা আছে, সম্ভ্রান্ত পরিবারে যারা জন্মেছেন, বড় হয়েছেন, তাদের কিন্তু জীবনে চাওয়া পাওয়াটা অনেক বড়। যেমন ধরো, কারোর যদি ভাড়া বাড়িতে কেউ যদি থাকে, তার ইচ্ছা আমি ভাড়া বাড়ি থেকে এবার একটা জায়গা কিনবো, না হলে একটা ফ্ল্যাট কিনবো। আমার 2 চাকা গাড়ি আছে, তারপরে তার ইচ্ছা আমি 4 চাকা গাড়ি কিনবো। কিন্তু যারা অতি সাধারণ, মানে যাদের কাহিনী, যাদের জীবন কাহিনী আমরা এই কবিতায় পড়বো, শ্রমজীবী মানুষ, তাদের জীবনে কিন্তু অত চাওয়া পাওয়া নেই। তাদের চাওয়া পাওয়া বলতে দুটো জিনিস। একটা হচ্ছে বেঁচে থাকার জন্য দুমুঠো খাবার, আর লজ্জা নিবারণ করার জন্য একটা সামান্য ভাত কাপড়। এই কাপড়টার এই ভাতটা যদি তারা পেয়ে যায়, তারা মনে করে তাদের জীবনে সমস্তটাই পাওয়া হয়ে গেছে। তাই তারা মনে করে আমরা অল্পে খুশি, আমাদের দুঃখ করে কিচ্ছু হবে না। আমাদের যদি ওই দুটো জিনিস ন্যূনতম দেওয়া হয়, বেঁচে থাকার জন্য ভাত আর লজ্জা নিবারণ করার জন্য একটা বস্ত্র কাপড়, তাহলেই আমাদের দিন চলে যাবে, আমাদের অত কিছু লাগবে না। তার পরের লাইনেই কবি বলছেন, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। খুব ভালো করে বুঝবে লাইনটা। বলতে চাইছেন কবি, যারা শ্রমজীবী মানুষ, তাদের হাতে অর্থ কম, তাই তাদের জীবনে অসুখ বিসুখ এগুলো কিন্তু লেগেই থাকে। ওরা কিন্তু সঠিক চিকিৎসা করাতে পারে না অর্থের অভাবে।
এবং ওদের জীবনে যখন কোনো সমস্যা আসে ওরা কিন্তু ধার দেনাতেই সম্বল করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, যেহেতু হাতে অর্থ নেই। তাই ওদের জীবনটা অসুখে ধার দেনাতে এভাবেই কেটে যায়। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। এখানে গঞ্জিকার আক্ষরিক অর্থ হচ্ছে গাঁজা। এদের মাথায় এত চিন্তা, এত সমস্যা, এবং এরা যে ধরনের কাজ করে, এতটা পরিশ্রমের কাজ, যেহেতু শ্রমজীবী মানুষ, খুব পরিশ্রমের কাজ করে এরা, পরিশ্রমের কাজের সঙ্গে যুক্ত থাকে এরা। তাই এদের সেই দুঃখ কষ্ট এবং ওই পরিশ্রমটাকে লাঘব করার জন্য এরা দু ভাই মিলে, মানে বাপ বেটার কথা বলতে চাইছে, দু ভাই মিলে রাত্রেবেলা এরা গঞ্জিকা মানে গাঁজাতে টান দেয়। কারণ সেই কষ্ট, সেই যন্ত্রণা, মানসিক চাপ, শারীরিক চাপ, এই সমস্তটা থেকে একটু হলো মুক্তি পাওয়ার জন্য তারা রাত্রেবেলায় গাঁজা মানে গঞ্জিকাতে আসক্ত হয়ে পড়ে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ ছাড়া। এই লাইনটার মানে হচ্ছে, দেখো আমরা প্রথমেই যাদের ব্যাপারে পড়ছি তারা হচ্ছে শ্রমজীবী মানুষ। মানে এই কবিতায় যাদের জীবন কাহিনী জয় গোস্বামী সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তারা হচ্ছেন শ্রমজীবী মানুষ। তো এদের কিন্তু পাকাপাকি কোনো কাজের ব্যবস্থা থাকে না, তাই রোজগারও কিন্তু সেইভাবে ওদের হয় না। যখন কাজ থাকে তখন রোজগার হয়, যখন কাজ থাকে না তখন কিন্তু ওদের হাতে কোনো অর্থই থাকে না। তাই যখন কাজ থাকে না তারা কিন্তু কোনো কিছুই কেনাকাটি করতে পারে না, না পারে চাল, না পারে ডাল, ন্যূনতম যে খাবারগুলো বেঁচে থাকার জন্য দরকার কোনো বাজারই কিন্তু ওরা করতে পারে না। কিন্তু যখন হাতে অর্থ আসে, কাজগুলো মোটামুটি হয়, হাতে অর্থ আসে, তখন কিন্তু ওরা একদিনেই মাছ, মাংস, ডিম সমস্ত রকম খাবার কিনে আনে। তাই কবি বলতে চেয়েছেন যখন হাতে অর্থ থাকে না তখন তারা কোনো কিছুই কিনতে পারে না, কিন্তু যখন হাতে একটু অর্থ পায় তখন কিন্তু ওরা মাত্রা ছাড়া বাজার করে। তার পরের লাইনে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। তো এটা একটা প্রশ্ন হতেই পারে, দেখি যে যারা খেতে পায় না, যাদের অভাব, যাদের অনটন, যাদের এত সমস্যা, তারা গোলাপ চারা নিয়ে কি করবে? দেখো, এটা আমাদের মাথায় রাখতে হবে, গোলাপ ফুল কিন্তু ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক। আমরা মনে করি দেখি যে যারা দরিদ্র, যারা গরিব, তাদের মন ভালোবাসা এরকম কিছুই নেই, কিন্তু তাদের মধ্যেও যে একটা হৃদয় আছে, তাদের মধ্যেও যে একটা মন আছে, সেটা এই লাইনটার মাধ্যমেই জয় গোস্বামী বোঝাতে চেয়েছেন যে শ্রমজীবী মানুষ হলেও তাদের কিন্তু একটা হৃদয় আছে, তাদেরও মানুষকে ভালোবাসার মতো একটা মন আছে। তারা হতে পারে গরিব, কিন্তু তারাও মানুষকে ভালোবাসতে জানে। কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। মানে হচ্ছে, ধরো গোলাপ গাছ, আমরা দেখেছি যে কোনো গাছ হয়তো সাধারণ মাটি, সাধারণ পরিচর্যা পেলে, সেইভাবে যত্ন না করলে হয়তো ফুল ফল দেয়। কিন্তু গোলাপ গাছ এমনই একটি গাছ যেটার সঠিক যত্ন পরিচর্যা আমরা যদি না করি তাহলে কিন্তু ফুল পাবো না। তো এর জন্য একটা আলাদা যত্ন লাগবে, আলাদা পরিচর্যা লাগবে। তো সেই হিসাবে এরা যেহেতু শ্রমজীবী মানুষ, এদের কিন্তু সেই সময় বা সেটাকে যত্ন করার মতো সময় এদের হাতে কিন্তু নেই। তাই ওদের মনে প্রশ্ন, কিন্তু গোলাপ চারাটা তো কিনে আনলাম, পুঁতবো কোথায়? এইসব নিয়ে বেকার চিন্তা করে লাভ নেই, সে তো অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। এইসব ভেবে আমরাই বা কী করবো, থাক, বরং আমরা গঞ্জিকাতে টান দিই, গাঁজা সেবন করে নিই একটু। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মানে কবি এখানে বলতে চাইছেন যারা শ্রমজীবী মানুষ তাদের জীবনে কিন্তু অধিক চাওয়া ব্যাপারটা নেই, তারা খুব অল্পতেই খুশি হয়। যেমন আমরা দেখলাম যে কি যে তারা এক মুঠো খাবার এবং একটা বস্ত্র যদি লজ্জা নিবারণের জন্য পেয়ে যায় তাহলে কিন্তু এদের আর চাহিদা বলে কিছু থাকে না, এরা অল্পতেই খুশি হয়ে যায়। এদের জীবনে কষ্ট, যন্ত্রণা, এই সমস্ত কিছু নিয়ে এদের দিন চলে যায়। তাই কবি বলতে চেয়েছেন আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। এই লাইনটা এবারে তোমরা খুব ভালো করে বুঝবে। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। মানে বলতে চাইছেন কবি, এদের জীবনে অভাব অনটন এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় যে মাঝে মাঝে দিন চলে না, অভাব অনটন এদেরকে এতটাই গ্রাস করে।
তাই এরা হয়তো সকালে কাজে যাচ্ছে, দুপুরে বাড়ি ফিরতে পারলো না, খেতেও পারলো না, রাত করে হয়তো বাড়ি ফিরলো কাজ করে। সেই দুপুর সকালে রান্না করা ভাতটা ওরা খাচ্ছে কখন? দুপুর রাতে, মানে রাত্রে বাড়ি ফিরে। যখন খেতে বসছে তখন তাদের মাথা গরম হয়ে যায়, কারণ সেই ঠান্ডা ভাত তো হওয়ারই কথা। কারণ যে ভাত সকালে রান্না করছে সেই ভাত যদি দুপুর গড়িয়ে রাতে যদি খায়, তাহলে সেই ভাত তো ঠান্ডা হবেই। সেই ঠান্ডা ভাতে ওরা শুধু চায় নুন, সেই নুনটা যখন পায় না তখন তাদের মাথায় রাগ চড়ে যায়। নেক্সট লাইনে কবি বলতে চাইছেন, রাগ চড়ে যায় মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। ব্যাপারটা তোমাদের একটু খুলে বলি। দেখো, এরা যেহেতু শ্রমজীবী মানুষ, এরা সকালে যখন কাজে বেরোয়, ভাত রান্না করে বেরোয়, সারাদিন কাজ করে যখন দুপুর গড়িয়ে রাতে বাড়ি ফেরে, এরা ভাতের মধ্যে কিন্তু একটু নুন চায়, মানে একটু স্বাদ হলেই হবে। সেই নুনটুকু যখন তারা ভাতে পায় না, তখন কিন্তু বাবা ছেলেকে দোষারোপ করে এবং ছেলে বাবাকে। এই নিয়ে দুজনের মধ্যে একটা তুমুল ঝামেলা তৈরি হয়। এ ওকে তর্কাতর্কি করে কিছু বলে, ও কিছু বলে, সারা পাড়া মাথায় করে। একটা বিশ্রী ব্যাপার তৈরি হয়, পাড়ার মধ্যে চেঁচামেচি তৈরি করে বাপ বেটা দুজনে মিলে। এবারে একটা প্রশ্ন তোমাদের হতে পারে, এখানে দু ভাই কেন বলছে? দেখো, আমরা যাদের জীবন কাহিনী পড়ছি তারা কিন্তু শ্রমজীবী মানুষ। আমরা দেখেছি যখন সম্ভ্রান্ত পরিবারে, যখন প্রত্যেকটা মানুষের একটা চিন্তা ভাবনা থাকে, এরা যেহেতু পরিকল্পনা মাফিক কাজ করে, সম্ভ্রান্ত পরিবারে বাবা মারা চায় আমার একটাই সন্তান হবে, আমি তাকে ভালো করে মানুষ করব, ভালো শিক্ষা দেবো, সমস্ত কিছু বেস্ট আমরা তাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু শ্রমজীবী মানুষের মধ্যে আমরা লক্ষ্য করি তারা কিন্তু সেইভাবে পরিকল্পনা মাফিক কাজ করে না। তারা কি করে? তারা মনে করে যদি আমার সন্তান বেশি হয় তাহলে সবাই কিন্তু শ্রমজীবী মানুষের মধ্যে পড়বে এবং আমার সংসারে রোজগার বাড়বে। তো এই অবস্থাতে আমরা লক্ষ্য করি যে কি, যেহেতু তাদের ভাই বোনের সংখ্যা অনেক বেশি, সন্তানের সংখ্যাটা অনেক বেশি হয়, তাই জন্য বাবার সঙ্গে ছেলের বয়সের কিন্তু ফারাকটা বেশি থাকে না, প্রায় গায়ে গায়ে থাকে। সেই জন্য এখানে বলা হয়েছে বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। যেহেতু ওদের বয়সের পার্থক্যটা খুব কম থাকে, তাই জন্য কবি এই কথাটা দু ভাই মিলে ব্যবহার করেছেন। পরের লাইনে কবি বলতে চেয়েছেন, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। মানে এখানে যাদের ব্যাপারে আমরা পড়ছি শ্রমজীবী মানুষ, এরা কিন্তু খুব সাধারণ। কেমন? এদের ঝামেলা ঝগড়া অশান্তি নিয়ে কিন্তু কারোর মাথা ব্যথা থাকে না। দেখবে একটা ধনী সম্ভ্রান্ত পরিবারে একটা যদি সামান্য ঘটনাও ঘটে, সেটা কিন্তু ব্রেকিং নিউজ হয়ে যায় যে এই পরিবারে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এরা যেহেতু শ্রমজীবী মানুষ, দরিদ্র গরিব, এদের নিয়ে কারোর মাথা ব্যথা থাকে না, এরা এদের মতোই থাকে। তাই কবির বলার কারণ এটাই যে আমরা তো সামান্য লোক, আমাদের নিয়ে কেই বা ভাবে। এবং শেষ লাইনে আমরা দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী শ্রমজীবী মানুষদের হয়ে কোথাও একটা দাবি করেছেন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। মানে এদের জীবনে দাবি চাওয়া পাওয়া সেই অর্থে নেই, খুব তুচ্ছ খুব সাধারণ এদের একটা দাবি, সেটা হচ্ছে আমাদের ভাতের মধ্যে যেন লবণের ব্যবস্থা করা হয়। এবং এই দাবি কাদের কাছে? যারা ক্ষমতায় শাসক শ্রেণীর মানুষ তাদের কাছে, যাদের হাতে সমস্তটা আছে। তাই তাদের কাছে এই শ্রমজীবী মানুষদের দাবি যেন তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হয়। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আশা করব তোমাদের জয় গোস্বামীর লেখা নুন কবিতাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর একটা বিষয় যেটা তোমাদের বলার, সেটা হচ্ছে আমি এই নুন কবিতা মানে জয় গোস্বামীর লেখা নুন কবিতার অন্তর্গত তোমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো পরীক্ষায় আসার একটা সম্ভাবনা রয়েছে এবং আমি নিশ্চিত তোমরা তার মধ্যেই পাবে পরীক্ষায় প্রশ্ন, সেগুলো আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আনবো। তাছাড়াও যদি তোমাদের আরও কোনো বিষয় বা আরও কোনো কবিতা গল্প বা অন্যান্য বিষয় সম্পর্কে যদি কোনো ভিডিও লাগে তোমরা আমাকে জানাবে। তোমাদের কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি সেগুলো নিয়ে তোমাদের কাছে আসবো।